শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন পরপর 2 দফাতে, এবং সর্বশেষ রয়টার্সে তিনি আত্মসমর্পণ করবেন সিনিয়র নেতাদের নিয়ে এবং দেশে ফিরে আসবেন ডিসেম্বরে। আপনি তার এই বক্তব্যে কি কোনো ধরনের কৌশল দেখতে পান, অথবা তিনি আসবেন না এমনটা মনে করার কোনো কারণ কি আপনি মনে করছেন? দেখুন, শেখ হাসিনার মৃত্যুর ঝুঁকি ছিল 5ই আগস্টে উনি যদি চলে না যেতেন। অবভিয়াসলি ওনাকে মেরে ফেলা হতো। দেশে এখনো মবের শাসন চলছে। দেশে এখনো রাষ্ট্র শক্তিশালী ভাবে মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এই অবস্থায় ডেফিনেটলি যে কোনো রাজনীতিবিদের এই ফিরে আসাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে শেখ হাসিনার অতীত বলে উনি জিয়ার আমলে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রায় 5-6 বছর পরে। এরপরে উনি 111-এ চলে গিয়েছিলেন, আবার ফিরে আসছিলেন। এবং 111-এর সময় উনি পালিয়ে যাননি, অ্যারেস্ট হয়েছিলেন। সেখানে উনি আদালতে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন, আমার মনে আছে সেই সময়। তো এখনকার সিচুয়েশনটা তো আর কোনো সিচুয়েশনের সাথে কম্পারেবল না। বাংলাদেশে এখন রাজনীতি এমন একটা পজিশনে আছে যেটা অতীত কোনো নিদর্শন দিয়ে এটার প্রেডিকশন করা খুবই কঠিন। কেন হুম, ডিসেম্বর? উনি প্রথমে হুম, হুম, সেপ্টেম্বর বলেছিলেন, সেপ্টেম্বরের দিকে আসতে পারি, অক্টোবর, পরে ডিসেম্বরে চলে গেল। একটা লোকাল গভর্নমেন্ট ভোট আছে অক্টোবরে। এমন হতে পারে যে একটা অলিখিত কম্প্রোমাইজ যে লোকাল গভর্নমেন্টের পরে আওয়ামী লীগ ফিরে আসবে, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট ভোটটাও আওয়ামী লীগকে ছাড়া করা হবে। এটা হুম, হতে হুম, পারে। আর একটা হতে পারে যে উনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে এমন কিছু ঘটে যাবে, এমন একটা পট পরিবর্তন হবে, অথবা এমন একটা চাপ সরকারের উপর আসবে যে শেখ হাসিনা আসার পথ সুগম হবে, অথবা একেবারেই বন্ধ হয়ে যাবে, এটাও হতে পারে। তো আমি মনে করি রাজনীতিবিদ হিসাবে উনি যদি ফিরে আসেন, এইটা তাকে রাজনৈতিক ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। এবং পাশাপাশি ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, তার একটা অংশ এর মাধ্যমে লাঘব হবে। এটা অসম্ভব ঝুঁকিপূর্ণ। তাকে কনসিডারেবল টাইম জেলে থাকতে হতে পারে, কন্ডেম সেলে থাকতে হতে পারে। তবে তার এই আসার ঘোষণাকে ঘিরে তো আসলে বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় তো এইটি। তো উনি তো রিলেভেন্সি এবং ডিসকাশন ফোকাস সম্পূর্ণভাবে তার দিকে রেখেছেন। আর আমি মনে করি এই ধরনের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, তার ফিরে আসাটা আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। যে ঠিক আছে, উনি ফিরে আসবেন, ওনার মানবাধিকার হুম, রক্ষা হবে, ওনার ন্যায় বিচার রক্ষা হবে, ওনাকে আইনের শাসন হবে, ওনাকে যথাযথ মর্যাদা দেওয়া হবে প্রিজনার হিসাবে, নাগরিক হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে। আদারওয়াইজ যেটা হবে, একটা সংঘাত মবের ভয় কিন্তু আছে। শেখ হাসিনাকে আশাকে ঘিরে আম, তাকে অপদস্থ করার জন্য একটা বিশাল মবের আয়োজন করাটা খুব স্বাভাবিক। আবার শেখ হাসিনা নিজস্ব ফ্যান ফলোয়ারও আছে, তার অন্ধভক্তও আছে। তারাও তাকে দেখতে যাবে, তাকে রক্ষা হুম, করতে যাবে। সেটাকে ঠেকাতে গেলে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারকে এক্সট্রিম হার্শ পলিটিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে। আওয়ামী লীগের লোকজনকে জেলে নিবে, জেলখানা ভরে হুম, যাবে, নিষ্ঠুর আচরণ করতে হবে। তো সেই জন্যই তো পলিটিক্যাল রেজলিউশন লাগে, সেই জন্যই তো সমঝোতা লাগে। সেই জন্যই তো জিয়াউর রহমান এসে প্রথমে প্রচন্ড কঠোর হলেন। কিছুদিন পর উনি আওয়ামী লীগকে অ্যালাউ করলেন, জামাতকে অ্যালাউ করলেন, সমস্ত রাজনৈতিক বন্দীদের উনি মুক্তি দিয়ে ভোটে আনলেন। ওই ওই সমঝোতাটা বিগত ভোটের আগে প্রপারলি হয়নি, ভোটের পরেও হয়নি। হুম, যখন সমঝোতা হবে না, তখন তো অর্গানিক ভাবে কিছু রাজনৈতিক গতিপথ তৈরি হবে, যেটা আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না কোন গতিপথ তৈরি হবে। তবে বাংলাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, শেখ হাসিনা 19 সালে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন তো না। তারা এদেশের ফোর্থ জেনারেশন পলিটিক্স করা দল, 71-এ অংশগ্রহণ করেছে, তাদের ফ্যান ফলোয়ার্স আছে, দোস্তুটিও আছে। সেই দোস্তুটি থাকলেও তারা তো এদেশের নাগরিক। আপনি তো তাদেরকে কেটে অন্য একটা দেশ দিতে পারবেন না, আপনি একটা জেলায় কনফাইন করতে পারবেন না, অথবা বাংলাদেশ থেকে বের করে দিতে পারবেন না। আরেকটা সম্ভাবনা আছে, হুম। শেখ হাসিনা আসতে চাইলেও সরকার নিতে যাবে না। সরকারি বলবে ওনার এন্ট্রি দেওয়া হবে না, এন্ট্রি দেওয়া যাবে না। এই সম্ভাবনাটা আমি উড়িয়ে দিতে পারছি না। স্বামীর কথা যে আপনি বলছেন যে সরকারও চাইবে না তিনি ফিরে আসুন, কেন চাইবে না বা কেন চাইছে না সেই বিষয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে। তার আগে আপনি তার জীবনের ঝুঁকির কথা বলছিলেন, শেখ হাসিনা ফিরে এলে তার উপরে মব ক্রিয়েট করা হতে পারে। এটি তো 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় নয়, এটি একটি নির্বাচিত সরকারের সময়। এখনো কেন শেখ হাসিনার মতো মানুষের উপরে মব ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে, অথবা তাকে তার মতো ব্যক্তি কেন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে না? বিএনপি সরকার কেন এই ক্ষেত্রে ফেল করবে বলে আপনি আশঙ্কা করছেন? দেখুন, যে কোনো জিনিসের একটা পলিটিক্যাল সমঝোতা লাগে, যেটা ভোটের আগে হয়নি, ভোটের পরেও হয়নি। যদি ভোটের এই সমঝোতা না হয়, শেখ হাসিনা
হঠাৎ করে ঢুকে পড়তে চায় বা এসে পড়ে, তখন মব তাকে কিভাবে হ্যান্ডেল করবে? আর সেই মবটা কারা? মব যারা করবে তারা অ্যান্টি আওয়ামী ফোর্স। বিএনপিও অ্যান্টি আওয়ামী ফোর্স। বিএনপি সেই মবের বিরুদ্ধে স্ট্রিক্ট হতে পারবে কিনা এটা আমি ডাউটফুল। আর হচ্ছে ইউনিট গভর্নমেন্টের আমলে যে মবটা আনলিশ করা হয়েছে, যে দানবটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই দানব তো মব করার আনন্দ পেয়ে গেছে। তারা এখনো আছে, তারা পলিটিক্যাল স্পটলাইটও আছে। তারা আবার যদি মব করে, বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হবে তাদেরকে দমন করা। বাট রাষ্ট্র যদি আপনি চিন্তা করেন, তাহলে অবশ্যই মবকে দমন করতে হবে। মব আর রাষ্ট্র একসাথে কখনো চলতে পারে না। এবং এই মব কিন্তু একটা সময় ফ্রাঙ্কেনস্টাইন হয়ে বিএনপিকেই খেয়ে ফেলবে, কোনো সন্দেহ নাই। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, নব্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী, তিনি একটি ভিকটিমকে দেখতে গেছেন, সেখানে সেই মব পিছনে কিন্তু তাকে খুব খারাপ ভাষায় গালি দিয়েছে এবং মিছিল করেছে। ওই মবই একই লিঙ্ক, কিন্তু তাদের সাহসটা বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গেছে। তো এখন সেইখানে আহ, সরকার কেন চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক? কয়েকটা কারণে। এক হচ্ছে Right. সরকার এখনো নাজুক, এখনো দুর্বল। শেখ হাসিনা আসার সাথে সাথেই শেখ হাসিনার অনুসারী ভার্সেস এই মব বা এই জামাত বা যারা আছেন, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে। এই দ্বন্দ্বে সরকার কোন পক্ষ নেবে? স্বাভাবিকভাবে মনে হয় সেই দ্বন্দ্বে সরকার বা সরকারি দল অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানই নিবে। তার মানে একটা ছোটখাটো গৃহযুদ্ধ, ছোটখাটো অ্যানার্কি, ছোটখাটো সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা সেখানে আছে। এটা ঠেকাতে পারতো কে? পুলিশ। সেই পুলিশ তো অলরেডি হিউজলি ডিমোরালাইজড। তাহলে আপনাকে আর্মি এঙ্গেজ করতে হবে টোটালি। ইতিমধ্যে ইতিমধ্যে 23শে জুন আওয়ামী লীগের আহ, মানে ফিরে আসার বা মিছিলের হুমকিতে কিন্তু আর্মি ডিপ্লয় করা হয়েছে 23শে জুন। সরকারের মাত্র 4th মান্থে আর্মি ডিপ্লয় হয়ে গেছে। তাহলে সরকারের 8th মান্থ ডিসেম্বরে গিয়ে আরো লার্জ স্কেল হয়তো বা আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে। যখন আপনি আর্মি ডিপ্লয়মেন্ট করবেন, ন্যাচারালি আপনার পলিটিক্যাল ফ্রিডম একটু হলেও কার্টেল হবে সরকারের, পাশাপাশি নাগরিক অধিকারও কার্টেল হবে। তো এই সরকারটাকে তখন 5 বছর টেনে নেওয়া কিন্তু বেশ টাফ হয়ে যাবে যদি আপনি প্রথম বছরই আর্মি এঙ্গেজ করেন, প্রথম বছরই সব পাওয়ার এক্সারসাইজ করেন। তো আমি মনে করি শেখ হাসিনা ফেরার সিদ্ধান্ত যেটা জানিয়েছেন, এটার সামনে আরো অনেক পথ আছে। এটার হুম। জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, এক্স ফ্যাক্টর আছে। এখনো সুপার পাওয়ার গুলো কি চাচ্ছে, আউটস্টেট প্রাইম মিনিস্টার পৃথিবীর কোথাও ফিরে এসে কিভাবে ফিরে আসছে। শ্রীলঙ্কা ইজ এ গুড এক্সাম্পল, যে শ্রীলঙ্কা কিন্তু আবার তারাই ফিরে আসছে, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ওই সময় আন্দোলনের সময় রক্তপাত হয়নি, যেটা আমাদের এখানে আন্দোলনের সময় হুম। ছাত্রদের রক্ত ঝরেছে। তো সেদিক থেকে শেখ হাসিনার কেসটা সম্পূর্ণ ভিন্ন, সুই জুডিস। এবং সেটা আমরা কেউ জানুয়ারি মাস না আসা পর্যন্ত আসলে বলতে পারবো না ডিসেম্বরে কি হবে, কি হয়েছে, কি হবে। মানে সরকার সেখানে ফিরে আসুক এটি চাইবে না। ঠিক আছে, আপনি যে যুক্তি দিয়েছেন, কিন্তু এনসিপি বা জামাতে ইসলামী কেন চাইবে না, বা তারা কেন চাইছে না? তাদের যে বক্তব্য আমরা দেখছি, একটা অ্যাভয়েডিং বক্তব্য তারা দিচ্ছে, তারা সরাসরি এই বিষয়ে কোনো কথা বলছে না, ঘুরিয়ে পিছিয়ে বলছে যেটি আদালতের বিষয়, ভারতের বিষয়, সরকারের বিষয় বিষয় মানে শেখ হাসিনা কোনো পক্ষ না। এই ধরনের উদ্ভট সব মন্তব্য কেন করছে? দেখুন, শেখ হাসিনা যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাকে মেরে ফেলা হতে পারে, তার ফাঁসি হতে পারে, তাকে মব পিটিয়ে মারতে পারে, তার জেলখানায় মৃত্যু হতে পারে। কিন্তু একটা বিষয় কিন্তু ঘটবে, দেশের মানুষ কিন্তু ভিকটিমের পক্ষ নেয়। তখন শেখ হাসিনা ন্যাচারালি একটা পলিটিক্যাল ভিকটিম পারসিকিউশন হিসাবে একটা থিওরি দাঁড়িয়ে যাবে, এবং শেখ হাসিনার পলিটিক্যাল উচ্চতা বেড়ে যাবে, এবং তার যে স্টিগমাটাইজেশন আছে এই 16 বছরে, তার একটা অংশ কেটে যাবে। এই সুযোগটা স্বাভাবিকভাবেই জামাত, বিএনপি, এনসিপি না দেওয়ারই কথা। কারণ এর মাধ্যমে শেখ হাসিনা তার কৃত গৌরব কিছুটা হলেও ফেরত পাবেন। পুরোপুরি পাবেন এটা আমি বলবো না। তো এবং এটা তোমার সাহসী সিদ্ধান্ত হবে, মানুষ সাহসী রাজনীতিবিদ দেখতে চায়। তো সেইটার একটা এক্সাম্পল যখন শেখ হাসিনা করবেন, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় পলিটিক্যাল ক্যাশ হবে। তো সুষ্ঠু পলিটিক্যাল বিচারে জামাত, এনসিপি, বিএনপি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল ট্রাম্প কার্ড বা ক্যাশ তো দিতে চাবে না, এটাই খুব স্বাভাবিক হবে। খুব ভালো হতো যদি সংসদের প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী বলতেন সকলের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, দেশে শান্তি ফিরে আসতো, সমঝোতা ফিরে আসতো। আওয়ামী লীগও তখন অন কম্প্রোমাইজ রাজনীতি করতে বাধ্য হতো। এখন আওয়ামী লীগকে ঠেলে দেওয়া হয়েছে আনকম্প্রোমাইজিং একটা সিচুয়েশনের দিকে, এবং সেটার একটা এক্সট্রিম হচ্ছে শেখ হাসিনার ফিরে আসা।
কোনো সন্দেহ নাই শেখ হাসিনা যদি ফিরে আসতে চান, ফিরে আসতে পারেন, সেটা দেশের মধ্যে একটা আনরেস্ট সৃষ্টি করবে। যদিও শান্তি এখনো স্থাপন হয়নি, এটা যেটা চলছে এটাও আনরেস্টই। তো সেই আনরেস্টের সাথে নতুন আনরেস্ট যোগ হবে। আমাদের পুলিশ প্রশাসন সব মিলিয়ে কি আমরা নতুন আনরেস্টটা হজম করতে পারবো? আমাদের ইকোনমি কি নতুন আনরেস্ট হজম করতে পারবে? যারা বলছেন যে তিনি আসলে ফিরবেন না, এটি তার রাজনৈতিক ত্রাণবাজি, এটি তার একটি অপকৌশলের অংশ, আপনি কি এমনটা মনে করেন? মানে কোথাও এই ধরনের কোনো কৌশল তার রয়েছে, আসলে তিনি আসবেন না, এটি একটা প্রোপাগান্ডা চালাচ্ছেন বা এক ধরনের কৌশল? দেখুন, রয়টার্স কে উনি স্পষ্ট করে একটা ডেট দিয়ে বলেছেন, এটাকে অপকৌশল বলার সুযোগ নাই। তবে প্রশাসনিক ভাবে আদৌ উনি আসতে পারবেন কিনা, এটা তো আমিও আইনজীবী হিসেবে মনে করি এর মধ্যে ডিফিকাল্টি। তার পাসপোর্ট নাই, পাসপোর্ট ব্যান। তিনি এখন বাংলাদেশে ঢুকতে গেলে তো বাংলাদেশ বর্ডার গার্ডস তাকে কিভাবে রিসিভ করবে? এটার তো একটা অফিসিয়াল এক্সিকিউটিভ প্রসেস আছে। পুরো এই জিনিসটার একটা অংশ তো বাংলাদেশ সরকারের হাতেও নির্ভরশীল। বাংলাদেশ সরকার কি চাচ্ছে সেটা আছে, তো সেইটা তো আসলে এমন হতে পারে উনি আসতে চাচ্ছেন বা বলছেন আমি আসতে চাচ্ছি, কিন্তু দেখা যাবে প্রশাসনিক ভাবে উনি আসতে পারবেন না। হম সেটাও হম। হতে পারে। তবে উনি একেবারে ফাঁকা বুক বলে দিয়েছেন, পলিটিক্যালি এটা আমার মনে হয় না। ওনার ফিরে আসার ইচ্ছা আছে বলেই মনে হচ্ছে। এবং ফিরে আসা বা আওয়ামী লীগের ফিরে আসা ছাড়া তো আওয়ামী লীগেরও আসলে খুব বেশি অপশন রাখা নেই। আওয়ামী লীগকেও তো নর্মালাইজ হতে হবে, নর্মালাইজ করতে হবে। তো সেটার একটা ধাপ এটা হতে পারে। আমার আরো একটি প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন, যেমন আপনি কেবলও বললেন যে যারা অভ্যুত্থানের মুখে বিদায় নেয় বা যে সরকারগুলোর পতন ঘটে তারা আর সহজে ফেরে না, এরকম কোনো নজির আপাতত বা সাম্প্রতিক অতীতে আমাদের সামনে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম নজির কি আছে যারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই ধরনের কোন দল হয়তো গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে, তারা আর ফিরতে পারেনি, অথবা স্বাধীনতা নেতৃত্বকারী দল তারা একেবারে যে কোনো কারণেই ইতিহাস থেকে মুছে গেছে, এরকম জনবিক্ষোভের কারণে? এরকম নজির কি আছে? না, ওই বাংলাদেশের সিচুয়েশনটা তো অবশ্যই সম্পূর্ণ ভিন্ন মাত্রার, এবং বাংলাদেশের সিচুয়েশন পৃথিবীর কোনো দেশের কোনো সিচুয়েশনই কখনোই মিলবে না। এদেশের সেই 47 থেকে শুরু করে অদ্যাবধি সবকিছুই একটু ডিস্টিংক্ট। বাঙালি জাতির সুবিধা হচ্ছে আমরা একই জাতি, মানে একটা হোমোজেনিয়াস নেশন। এখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কিন্তু ব্যাপারটা এমন না যে একটা শিখদের জনপ্রিয় দল আর একটা রাজপুতদের জনপ্রিয় দল, বা একটা স্প্যানিশদের জনপ্রিয় দল একটা ফ্রেঞ্চ কলোনির দল। একই দেশের দল এগুলো, একই রকম মানুষ। সেই জন্য পৃথিবীর অন্যান্য দেশে যে ডিক্টেটর থাকেন তারা ইথনিক ক্লিনজিং করতে বাধ্য হয়েছেন। তারা নিজেরা, যেমন সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কুর্দিদেরকে মেরেছেন, প্রচুর কুর্দিরা তার বিরুদ্ধে করতো। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাতের মধ্যে এই ধরনের কোনো জাতিগত বিভেদ কিন্তু নাই। এটা পলিটিক্যাল মুভমেন্ট, সেটাকে দমন করেছে আওয়ামী লীগ, চেষ্টা করেছে, অনেক বাড়া গেছে মানুষ। এটাকে কিন্তু ওই যুদ্ধাপরাধী বা ওই ধরনের ঘটনার সাথে পুরোপুরি মিলানো যাবে না। এই কারণে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বেশি। প্লাস আপনি যেটা বললেন, এখনো একাত্তরের প্রতি আবেগী অনেক মানুষ বাংলাদেশে আছে। একাত্তর থাকলে আওয়ামী লীগের গুরুত্ব থাকবে, শেখ হাসিনার শেখ মুজিবের গুরুত্ব থাকবে। তো সেদিক থেকে আওয়ামী লীগ নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। থিওরিটিক্যালি অনেকে বলেন যে 10 বছর আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখতে পারলে তাদের ভোটার গুলো ডাইভার্ট হয়ে যাবে, ভোটাররা জামাতকে ভোট দেবে, বিএনপি কে ভোট দেবে। এটা আমার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় যখনই দেশে অল ইনক্লুসিভ ভোট হবে, তখনই ফেয়ার ভোটে আওয়ামী লীগ তার ভোটের জানান দিতে পারবে, জয় পরাজয়টা আমরা বলতে পারছি না। এর সাথে যুক্ত হয়েছে নতুন একটা জিনিস, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে রিভাইভ করলো। তো পরবর্তী ভোট যদি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয় এবং সেখানে যদি অল ইনক্লুসিভ ভোট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেখানে আহ একটা বড় পক্ষ হিসাবে আওয়ামী লীগের ভালো করার সম্ভাবনা থাকবে। তো সেটি আদৌ হবে কিনা আমরা স্টিল ডাউটফুল। আপনার কাছে আমার শেষ যে বিষয় জানতে চাওয়া সেটি হচ্ছে যে ট্রাভেল পাসের একটি তো বিষয়, যেহেতু তিনি নিজে ফিরতে চাইছেন সেহেতু সরকারের পক্ষ থেকে একটা ট্রাভেল পাসের ব্যবস্থা করলেই হয়ে যায়, কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা টু শব্দটি করেননি। বরং সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইনক্লুডিং জামাত এবং এনসিপি অনেকে বলছেন যে এগুলো কথার কথা, তিনি আসলে আসবেন না, কিন্তু ট্রাভেল পাস নিয়ে কোনো কথা হচ্ছে না।
যখন এটি মানুষের কাছে প্রমাণিত হবে যে সরকারই চায় না যে তিনি ফিরে আসুন বা তার ট্রাভেল পাসের কোনো ব্যবস্থা করা হচ্ছে না, সেক্ষেত্রে সরকারের ইমেজ কোথায় যাবে? সেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সরকারই চাবে না, সরকারই তাকে এন্ট্রি দিবে না, এটা একেবারে আমরা উড়িয়ে দিতে পারি। তখন হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের ইমেজ কিছুটা বাড়বে, শেখ হাসিনার ইমেজ কিছুটা বাড়বে, সরকারের ইমেজ কিছুটা কমবে। বর্তমান সরকার আসলে এমন একটি ক্রিটিক্যাল জাংশনে আছে, তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। উনি যে সিদ্ধান্তই নিবেন সেটার রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ করেন, জামাত এনসিপি তাকে আওয়ামী লীগ রিভাইভের দায়ে দুষ্ট করবে। উনি যদি আওয়ামী লীগকে রিভাইভ না করেন, রিভাইভ না করার যে অ্যান্সিলিয়ারি হ্যাসেল গুলো আছে, হ্যাভক্স গুলো আছে, সেগুলো এই সরকারকেই ফেস করতে হবে। এবং আওয়ামী লীগকে রিভাইভ না করলে, আওয়ামী লীগ রিভাইভ হতে চাইলে এটা কঠোর হাতে দমন করার দায়টাও সরকারের হাতে পড়ে যাবে। সেই জন্য সরকার কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে এখন পর্যন্ত 4 মাস, হয়তো আরো 4 মাস থাকবে। তো এক পর্যায়ে সরকারকে অবশ্যই একটা সাইড নিতে হবে। পলিটিশিয়ান হিসেবে আমার ইনভিটেশন থাকবে, সরকার উদারতার দিকে চলে যাক, দেশটা বাঁচুক, সবাইকে নিয়ে দেশ করুক। তবে রাজনীতির নিষ্ঠুর খেলা বলে এই বিষয়ে অন্তত শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় আহ সরকার, এনসিপি এবং জামাত তারা একত্রেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে, যেটাই নিক পক্ষে বিপক্ষে। আওয়ামী লীগের সভানেত্রী এবং বিদেশে থাকা, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেই ইন্টারভিউ উনি কী বলেছেন এবং সেই বলার প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া হতে পারে, এগুলো নিয়ে গতকালকে বিভিন্ন অনলাইন মিডিয়া তাদের নিজ নিজ বক্তব্য প্রচার করেছে। এবং একই সঙ্গে সরকারের দিক থেকে একটা তথ্য বিবরণী এসেছে, এবং সরকার সেই তথ্য বিবরণীতে যে কথাটা বলেছে সেটা হলো, তারা বলেছে যে দেশের সমস্ত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তারা শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য অনুরোধ করেছে। এবং ওনাদের ভাষাটা এমন, ওনারা বলেছেন যে 2024-এর 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এবং এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই যে কথাটা সরকার বলেছে, এটা কিন্তু যে কালকেই প্রথম বলল তা কিন্তু না। এরও আগে শেখ হাসিনা যখন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এনডিটিভি নিউজ করেছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া নিউজ করেছিল। এবং সেই নিউজকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখান থেকে কিছু কিছু জিনিস তারা ছেপেছিল। তখনও সরকারের পক্ষ থেকে ঠিক এই একই রকম আরেকটা তথ্য বিবরণী এসেছিল। তারপরে একটা আপনার আলোচনায়, সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওনারা বলেছিলেন তারা এটা নিয়ে কোনো কঠোর অবস্থায় যাবেন না, আস্তে আস্তে তারা অনুরোধ করবেন, ধীরে ধীরে তারা কঠোর হবেন। খেয়াল করুন, ধীরে ধীরে কঠোর হওয়ার অর্থটা কী? এক পর্যায়ে তারা সব কিছুকে থামিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত থামাবেন না যতক্ষণ পর্যন্ত নাকি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সমাজে তৈরি না হয়। তাহলে ঠিক কখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে সেটা সংবাদ মাধ্যমগুলো, পত্রিকাগুলো কীভাবে বুঝবে? তার মানে পত্রিকা একটা ছাপা হওয়ার পর যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে সরকার এই পত্রিকাকে ধরবে, তুমি এটা কেন ছাপালা,
তোমাকে তো আমরা ছাপাতে মানা করেছিলাম। তার মানে মিডিয়াগুলো কিন্তু সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকছে। সরকার কিছু বলছে না, আবার বলতে যে কোনো সময় বলতে পারে, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করে রাখছে। মানে আপনাকে সে চাইলেই ধরতে পারে, কিন্তু ধরছে না মানে ধরবে না তা কিন্তু নয়। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আমি মনে করি সকলের জন্যই কিন্তু খুবই একটা আতঙ্কের পরিস্থিতি, এবং এই পরিস্থিতি সরকার ইচ্ছা করে সৃষ্টি করে রেখেছে। কেন রেখেছে আমি জানি না। তারপরে যে তারা বিবৃতিগুলো দিয়েছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, মিডিয়াগুলোকে এটা প্রচার করতে মানা করেছে। আসলে মিডিয়াগুলি করেটা কি বলুন তো? টেলিভিশন বলুন, পত্রিকা বলুন, নিউজ পেপার বলুন, কিংবা সোশ্যাল মিডিয়া বলুন, তারা কি করে? তারা যখন কোনো একটা সংবাদ প্রচার করে, কেন করে? দুটো কারণে করে। প্রথমত কারণ হলো যে তারা দর্শক, পাঠক, শ্রোতা এদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এরা যেটা জানতে চায় সেটা তারা প্রচার করে, অথবা যেটা প্রচার করলে বেশি বেশি লোক এটা দেখবে, শুনবে বা পড়বে, তারা সেটাকেই প্রচার করে। এখন যদি সবাই সরকারের কথা মানত, মানে কোনো একটা মিডিয়াও শেখ হাসিনা সংক্রান্ত কোনো নিউজ প্রচার করলো না, ভাবখানা এমন যে শেখ হাসিনা বলতে কোনো চরিত্র এই দুনিয়াতে এক্সিস্ট করে না, অতীতেও করতো না, ভবিষ্যতেও করবে না, যদি এমন হতো তাহলে আমরা মানতে পারতাম যে না ঠিক আছে, সরকারের আদেশ মানাটা খুবই সহজ। কিন্তু সেটা কি হচ্ছে? রয়টার্স তো তার খবরটা প্রচার করছে, এবং রয়টার্সের এই খবর অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে রয়টার্সের খবরকে কোট করে, মানে সেটার উপর নির্ভর করে বাংলাদেশের বাইরে সমস্ত দেশের মিডিয়া সেই খবরটা প্রচার করছে। বিভিন্ন দেশের, ইন্ডিয়াতে ধর, পাকিস্তানে ধর, সব দেশের লোকজন তারা সেটাকে টেলিভিশনে প্রচার করছে, মিডিয়াতে। তো এখন ইন্টারনেটের যুগে দেশের সাধারণ নাগরিক, গ্রামের একটা লোকের পক্ষে কিন্তু রয়টার্সের খবর দেখা সম্ভব, ভারতের পত্রপত্রিকা দেখা সম্ভব, ভারতের বাংলা ভাষার পত্রপত্রিকা দেখা সম্ভব। তাহলে তারা সবাই দেখতে পাচ্ছে। কোথায় পাচ্ছে? বিদেশি মিডিয়ায় পাচ্ছে। তাহলে পাচ্ছে না কোথায়? আমার দেশের মিডিয়ায় পাচ্ছে না। তাহলে লোকজন কী করবে? যে আমার দেশের মিডিয়াকে বাদ দিয়ে তারা বিদেশি মিডিয়ার উপর ঝুঁকবে। এতে আমার দেশের মিডিয়া কি দর্শকদেরকে তার কাছে ধরে রাখতে পারবে? পারবে না। যদি দর্শকদেরকে আমার দেশের মিডিয়া ধরে রাখতে না পারে, আমাদের প্রত্যেকটা মিডিয়ার দুটো লক্ষ্য আমি বলেছিলাম। একটা লক্ষ্য হলো দর্শক, শ্রোতা, পাঠক এদেরকে আকৃষ্ট করা, আর দ্বিতীয় লক্ষ্যটা হলো যে তাদের মিডিয়াতে প্রচুর বিজ্ঞাপন আকৃষ্ট করা। যারা বিজ্ঞাপন দেয় তারা কিন্তু এই যে প্রথম যে কারণটা, যে দর্শক শ্রোতাদেরকে কে কতটা আকৃষ্ট করতে পারছে তার উপর নির্ভর করেই বিজ্ঞাপন দেয়। ধরেন আপনি একটা মিডিয়া করলেন, অনেক টাকা খরচ করে মিডিয়া করলেন, ওটা কেউ দেখে না। এখন যদি কেউ না দেখে, না পড়ে, না শুনে, তাহলে ওই মিডিয়ায় কেউ বিজ্ঞাপন দিবে? দিবে না। যদি বিজ্ঞাপন না দেয় তাহলে ওই মিডিয়ার ইনকাম হবে? কমে যাবে। যদি ইনকাম কমে যায় তাহলে ওখানে যারা চাকরি করেন তাদের বেতন হবে? তারও যে বড় কথা, ওই মিডিয়ায় যিনি লগ্নি করেছেন, যিনি টাকা খাটিয়েছেন, তিনি কি তার টাকাটা ফেরত পাবেন? তাহলে কি হবে? ওই মিডিয়াটার মৃত্যু ঘটবে। তাহলে সরকারের তথ্য মন্ত্রণালয়, যা নাকি আমাদের এই সমস্ত মিডিয়াগুলোর অভিভাবক, তারা কি করতেছেন? তারা এমন একটা আইন করতেছেন, এমন একটা নিয়ম করতেছেন, এমন কিছু কাজ করার জন্য সব মিডিয়াকে অনুরোধ করতেছেন, নির্দেশ দিচ্ছেন, যেটা করলে এই প্রত্যেকটা মিডিয়ার অর্থনৈতিক ক্ষতি হবে এবং তাদের ব্যবসায়িক ক্ষতি হবে, এবং তারা যে কারণে মিডিয়াটা করেছে, মানে দর্শক, শ্রোতা, পাঠকদেরকে সমৃদ্ধ করার জন্য, সেই কাজটা অব্যাহত হবে। সব মানুষ চলে যাবে বিদেশি মিডিয়ার কাছে। ভারতের আনন্দবাজার পত্রিকা তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এবং তারা ওখান থেকে বানিয়ে বানিয়ে চিন্তা করবে। আমার দেশের পত্রিকা কেউ পড়বে না, আমার দেশের টেলিভিশন কেউ দেখবে না। তাহলে সরকার আলটিমেটলি আমার দেশের মিডিয়াগুলোর ক্ষতি করার চেষ্টা করছেন। তারা চাচ্ছেন যে আমার দেশের মিডিয়াগুলি সব বন্ধ হয়ে যাক। কারণ এরকম যদি এখন যদি শেখ হাসিনা প্রতিদিন একটা করে কথা বলতে থাকে, প্রতিদিন একটা করে মিডিয়াতে কথা বলতে থাকে, তাহলে প্রতিদিন কিন্তু লোকজন ওইগুলিতে চলে যাবে, বাইরেগুলোতে। এবং একবার বাইরেগুলোতে যাওয়ার অভ্যাস হয়ে গেলে তারা দেশীয় মিডিয়ার কাছে আসবেই না। তাহলে সরকারি ধরনের কাজ কেন করছে? আমি এখানে আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলে নিই।
সেটা হলো এ ধরনের একটা আদেশ কিন্তু তারেক রহমান সাহেব যখন বিদেশে ছিলেন, মানে লন্ডনে ছিলেন, তখন ওনার ব্যাপারে দেওয়া হয়েছিল যে ওনার নিউজ প্রচার করা যাবে না, ওনার সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। সেই বিষয়টা কি তারেক রহমান অথবা বিএনপি এনজয় করেছিল? তো যে কাজটা আপনার জন্য যখন প্রযোজ্য ছিল তখন আপনি দুঃখিত হয়েছেন, সেই কাজটা আপনি অন্যদের জন্য প্রচার করছেন কেন? তারও চেয়ে বড় কথা, ওই সময় যারা বিএনপির কর্মী ছিল, সমর্থক ছিল, তারা যারা তারেক রহমানের সরাসরি কথা শুনতে না পেয়েছেন, তারা কি খুব খুশি ছিলেন সরকারের উপর? ছিলেন না। তাহলে এখনও যারা এই খবরগুলি জানতে চান, তারা কি সরকারের উপর খুশি হচ্ছেন? ভেবে দেখুন, হচ্ছেন না। কিন্তু এখন আপনি বলবেন যে ওই লোকগুলোর আমার দরকার নাই। তো ওই লোকের সংখ্যা যদি একজন হয়, যদি আপনি বলেন দরকার নাই, আমি বলবো তবুও আপনি এটা বলতে পারেন না। এটা কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রে এই ধরনের কথা বলা যায় না যে অমুককে আমার দরকার নাই। ডেমোক্রেটিক রাষ্ট্রে আপনাকে সবাইকে দরকার, আপনি কাউকে বাদ দিতে পারবেন না। তারপরেও ধরলাম যদি একজন হইতো, দুইজন হইতো, তাহলে বুঝতাম। একটা বিশাল সংখ্যক মানুষ তারা কিন্তু জানতে পারছে না। না জানতে পারলে কি হবে? তারেক রহমানের কথা জানতে না পেরে মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল, ওই সময় সরকারের উপর ক্ষোভ ছিল, সেই একই ধরনের ক্ষোভ এখনও অনেক লোকের মধ্যে এই সরকারের বিরুদ্ধে তৈরি হবে। এতে সরকারের লাভটা কী হবে? লাভ হবে না। তাহলে সরকার এটা কেন করছে? সেই প্রসঙ্গে আবার আসছি। সরকারের মূল লক্ষ্যটা আসলে কী? সরকার আসলে কী চায়? অথবা সরকার কখন এই ঘোষণাগুলো দিল? যখন শেখ হাসিনা দুইবার ইন্টারভিউ দিল। একবার এনডিটিভির সঙ্গে দিল, এবার রয়টার্সের সঙ্গে দিল, এবং দুইবারই তারা কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে এগুলি প্রচার করা যাবে না। কেন সরকার ঠিক এই সময়ে এসেই প্রচারটা করছে, এই সময়ে এসেই তথ্য বিবরণীটা দিচ্ছে? তাহলে কি আমরা বলবো যে সরকার ভয় পেয়ে গেছে? সরকারকে শেখ হাসিনা, যিনি বিদেশে আছেন, ভারতে রাজনৈতিক আশ্রয় মনে হয় আছেন সম্ভবত, অথবা পালিয়ে আছেন, অথবা অতিথি হিসেবে আছেন, কীভাবে আছেন আমি জানি না, তার স্ট্যাটাস আমি বলতে পারবো না, যার বিরুদ্ধে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তেমন একটা লোকের কথায় সরকার ভয় পেয়ে গেল? এই সরকার কি এত দুর্বল সরকার? কিন্তু আমি তো তা মনে করি না। এই সরকার তো মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে। মানে দেশের ম্যাক্সিমাম মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তো ম্যাক্সিমাম মানুষের উপর এই সরকার কেন আস্থা রাখতে পারছে না? তারা কেন ভয় পাচ্ছে একজন বিদেশে থাকা, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজন রাজনৈতিক নেত্রীর বক্তব্যের উপর? কেন পাচ্ছে? এটা কি জরুরি ছিল? শেখ হাসিনা কী চাচ্ছে? উনি কী বলেছেন? উনি বলেছেন উনি আসতে চান, দেশে ফিরে আসতে চান। এটা তো সরকারের খুশি হওয়া উচিত, কারণ সরকার নিজেই তো ওনাকে আনতে চাচ্ছেন, এবং ওনাকে ফিরিয়ে আনার জন্য সরকার অলরেডি ইন্ডিয়ার কাছে চিঠি লিখেছেন যে ওনাকে ফেরত দেন। এখন যদি ওই চিঠির কারণেই হোক, অন্য কোনো কারণে হোক, যদি শেখ হাসিনা নিজে থেকে আসতে চায়, সরকার তো খুশি হওয়া উচিত। সরকার এয়ারপোর্টে অপেক্ষা করা উচিত। সরকারের উচিত হবে দ্রুততার সঙ্গে ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া, ভাই আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনি তাকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, কোনো সমস্যা তো নাই। ইন্টারেস্টিং হলো ওনারা যেটা করতে চাচ্ছেন সেইটা করতে শেখ হাসিনা ভয় পাচ্ছেন না, কিন্তু ওনারা ভয় পাচ্ছেন। মানে এই যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলির জবাব সরকারের কাছ থেকে আসা উচিত। আপনারা কেন ভয় পাচ্ছেন? তাহলে কি আপনারা যা করছেন সেটা নিয়ে আপনারা নিজেরাই স্যাটিসফাইড না? আপনারা ভাবছেন যে আমাদের কাজগুলো সাধারণ মানুষ গ্রহণ করছে না? তাহলে কেন করছেন? যে কাজটা সাধারণ মানুষ গ্রহণ করছে না বলে আপনাদের মনে একটা আতঙ্ক আছে, আশঙ্কা আছে, সেই কাজগুলো না করলেই তো হয়। কেন করছেন? দেখুন, আপনারা এরকম তথ্য বিবরণী দিয়ে থামাতে পারবেন না। মানুষ ঠিকই জেনে যাবে। মানুষ হয়তো এখন যদি হয় অন্য দেশের মিডিয়াগুলি দেয়, তারা হয়তো তাদের মতো করে ব্যাখ্যা করে করবে। কিন্তু যদি আপনি এটাও থামিয়ে দেন, তাহলে কী হবে? তারা মূল নিউজটা পড়বে, তখন তারা কিন্তু আপনাদের উপর আরও ক্ষিপ্ত হবে। একটা কথা কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছেন, সেটা হলো ওনার এই বক্তব্য আমি যেটা দেখেছি, উনি বলেছেন যে একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। যদি তেমন কোনো ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে, তার বিচার জনগণ করবে। আর কি চান? জনগণ তো আপনার সঙ্গে আছে, সেই জনগণকে বিচার করতে দিন। নাকি আপনারা ভয় পাচ্ছেন যে জনগণ আপনার সঙ্গে নাই?
যদি সেরকম ভাবেন তাহলে আপনাদের এই আচরণ ঠিক আছে। আসলে কি দেখুন, আজকে আমি প্রথম আলো দেখলাম। প্রথম আলোতে আজকের যে পত্রিকা, প্রিন্টেড যে পত্রিকাটা, সেই পত্রিকা শেখ হাসিনার ওই ইন্টারভিউর ব্যাপারটা নাই, কিন্তু কি আছে, প্রথম পাতায় তারা একটা বিশ্লেষণ নামক খবর ছেপেছে। বিশ্লেষণ শিরোনাম দিয়ে সেটার নাম, শিরোনামটা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব। এটা বলে আসলে এটা বাস্তব কি অবাস্তব, মানে একটা তারা এটা অ্যানালাইসিস করেছে ওনার বক্তব্যটাকে। তাহলে কি হলো, ওনার বক্তব্যটা তারা ছাপলো, প্লাস তারা অ্যানালাইসিস ছাপলো। তো আলটিমেটলি কিন্তু ঘুরাইয়া খাইলো। অন্য সময় হলে হতো কেবল ফ্ল্যাট খবরটা ছাপতো, অ্যানালাইসিস ছাপতো না। এখন আপনাদের এই সময় তথ্য বিবরণীর সরকারি হুমকি ধমক এটার থেকে বাঁচার জন্য তারা একটা অ্যানালাইসিস ছাপলো। তো লাভ হলো না ক্ষতি হলো? এটাই সমস্যা। আমরা আগেও দেখেছি, যখন কেউ সরকারে যান, ওনারা মনে করেন ওনারা যত বেশি কন্ট্রোল করবেন, যত বেশি মানুষের গলা চিপে ধরে থাকতে পারবেন, তত বোধহয় লোকজন তাদের সম্পর্কে ভালো ভাববে। তার বিরুদ্ধে উচ্চারিত নেতিবাচক কথাগুলো যত বেশি আড়ালে রাখা যাবে, তত বোধহয় তাদের জনপ্রিয়তা বাড়বে। এটা আগের সরকাররাও মনে করত। আগের সরকার হাসান মাহমুদ মনে করত, হাসানুল হক ইনু মনে করতেন, ওরা সবাই এগুলি মনে করতেন। এবং এগুলি মনে করে করে তারা সরকার প্রধানকেও বুঝাতেন, দেখেন সবাই আপনার পক্ষে বলতেছে। কতগুলো সাংবাদিক নামধারী ব্যক্তিকে তার সামনে হাজির করাতেন, করিয়ে বলতেন, দেখেন সবাই আপনার প্রশংসা করতেছে, মিডিয়া আপনার প্রশংসা করতেছে। কিন্তু সাধারণ মানুষ কি ওই ওনার সামনে যারা হাত কসলাতো যে সাংবাদিকরা, তাদের কথার উপর নির্ভর করলে তো আন্দোলনই হতো না। এখনও সেরকম হয়তো আমার ধারণা সরকার প্রধানের আশেপাশে কিছু লোক আছেন যারা সাধারণ মানুষ কি বলে কি ভাবে সেগুলো সরকার প্রধানকে জানান না, এবং তারা হয়তো মনে করেন এটাই বোধহয় টেকনিক। তারা কিন্তু সেই আগের টেকনিকে যাচ্ছেন, কাউকে কথা বলতে দেব না, এবং পত্রিকাগুলোকে যদি আমি কথা বলতে না দেই তাহলেই বোধ করি সাধারণ মানুষ আমাদের সম্পর্কে প্রকৃত তথ্যটা। দর্শক, শেখ হাসিনার রয়টার্সের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরে আমরা দেখেছি বিশ্বের বহু গণমাধ্যমে সেটা নিয়ে খবর প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা রিপ্রিন্ট বলি। বাংলাদেশের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, কিন্তু মানে অদ্ভুতভাবে বাংলাদেশের সরকার তথ্য মন্ত্রণালয় থেকে একটা আদেশনামা জারি করা হয়েছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। এটা যে এক ধরনের সংবাদপত্রের ওপরে হুমকি, সেটা আমরা সবাই বুঝি, কিন্তু সরকার কোথাও না কোথাও একটু বোধহয় টেকনিক্যালি ভুল করছে। কারণ বাংলাদেশের গণমাধ্যম কেউ শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করছে না, তার অডিও ভিডিও প্রকাশ করছে না। বিশ্বের অন্য গণমাধ্যমে শেখ হাসিনা সম্পর্কিত খবর যেটা প্রকাশিত হচ্ছে, সেই খবরের গুরুত্ব বিচার করে বাংলাদেশে সেটা রিপ্রিন্ট হচ্ছে। এই যে রিপ্রিন্ট, এই রিপ্রিন্টকে কখনোই শেখ হাসিনার বক্তব্য প্রচার হিসেবে বলা যায় না। আবার শেখ হাসিনার বক্তব্য যখন প্রকাশ করা হচ্ছে বলে সরকার মনে করছে রয়টার্সের এই প্রতিবেদনের পরে, তখন প্রশ্ন উঠছে একটা, যে রয়টার্সের প্রতিবেদন, রয়টার্স তো একটা সংবাদ মাধ্যম থেকে, সোর্স থেকে খবর নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলো প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। তো সেটা যখন করছে, তখন একজন সাংবাদিক এরকম প্রশ্নও তুলছেন। তিনি বলছেন যে রয়টার্সের মতো প্রভাবশালী গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পরপরই সরকারি বিজ্ঞপ্তি তো রয়টার্সকে আবারও একটা রিপোর্ট প্রকাশের সুযোগ করে দিল। কি সেটা? এখন যদি রয়টার্স বলে, ফলোয়িং পাবলিকেশন অফ শেখ হাসিনাজ এক্সক্লুসিভ ইন্টারভিউ, বাংলাদেশ অথরিটিজ হ্যাভ ইস্যুড এ ডিরেক্টিভ কলিং আপন local media to refrain from publishing former PM's statements. অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে রয়টার্স যদি এখন এরকম সংবাদ প্রকাশ করে সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, যে রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকার প্রকাশ করায় বাংলাদেশের গণমাধ্যমের উপরে সরকার চাপ প্রয়োগ করছে, কিংবা গণমাধ্যমকে বলছে এগুলো করা যাবে না, এই ধরনের প্রতিবেদন যদি রয়টার্সে হয়ে যায়, তখন সরকার কোন ধরনের চাপে পড়বে? এই প্রসঙ্গও আসছে। এই প্রসঙ্গ যখন আসছে, তখন এরই মাঝে প্রথম আলো টেকনিক্যালি আজকে একটা রিপোর্ট করেছে।
সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা আদৌ আছে কি নেই। প্রথম আলোর এই রিপোর্টটা পড়ে আমার মনে হয়েছে যে এটা এক ধরনের অ্যান্টি আওয়ামী লীগ রিপোর্ট। অ্যান্টি আওয়ামী লীগ রিপোর্ট তো করতেই পারে পত্রিকা, কারণ এই মুহূর্তে প্রথম আলো, ডেইলি স্টার তাদের অবস্থান এটা আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, এটা স্পষ্ট। প্রথম আলোর সম্পাদক সরাসরি সাক্ষাৎকারে বলেছেন, বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে, ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে যত ধরনের ভূমিকা রাখা প্রয়োজন সেটা আমি এবং আমার প্রথম আলো রেখেছে। এটা আর লুকোছাপার বিষয় না, এটা ওপেন সিক্রেট। কিন্তু প্রথম আলোর এই প্রতিবেদনে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে সত্যি আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার এই ঘোষণাটাকে ওন করছে কিনা। প্রথম আলো যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে এবং যাদের সঙ্গে কথা বলার কথা তারা উদ্ধৃত করেছে নাম প্রকাশ না করার শর্তে, সেটা যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে শেখ হাসিনার এই ঘোষণাটা সত্য নাকি মিথ্যা, এটা তার ফেরার ঘোষণা নাকি রাজনৈতিক কৌশল। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করে। উৎসাহিত করা, চাঙ্গা রাখার একটা কৌশল। আর একটা কৌশল হতে পারে সরকারের উপরে চাপ প্রয়োগ করা যেন সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে সত্যি সত্যিই তিনি ফিরতে চান, কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে অন্যান্য নেতারাও কি ফিরবেন, এই প্রশ্ন তুলেছে প্রথম আলো। কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা, এই শিরোনাম তারা দিয়েছে। সেখানে তারা বলছে যে ডিসেম্বরে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন, নির্বাসনে থাকা এবং তার নেতাদের সঙ্গে একসঙ্গে ফেরার কথা বলেছেন। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। প্রথম আলো বলছে দলের ভেতরেই সংশয় রয়েছে। কোথায় রয়েছে? নেতাদের অনেকে বলছেন শেখ হাসিনা নিজে ফিরবেন কিনা, তার পাশাপাশি বড় প্রশ্ন হলো বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত নেতাকর্মীরা প্রস্তুত আছেন কিনা। অর্থাৎ তার ডাকে অন্যান্য নেতারাও আসবেন, কর্মীরাও আসবেন, এটা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে জেগেছে। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারের কথা বলেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা দেশ ছেড়েছেন। এর মাঝে গত 2 বছরের ঝটিকা মিছিল টিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে, সেই কথাগুলো বলছে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি বলছেন আমাকে ফিরতেই হবে, যত যাই হোক ফিরতেই হবে, মৃত্যু হলেও ফিরতে হবে। এর আগে গত 28 জুন এনডিটিভিকে আরেকটা সাক্ষাৎকারে তিনি দিনক্ষণ উল্লেখ না করে বলেছিলেন এবছরের মধ্যেই তিনি ফিরবেন। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের দেশে ফেরার কথা প্রায়ই বলতেন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক কোনো নেতা তার এই আহ্বানে সাড়া দেননি, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম আলোকে বলেছে, এটা প্রথম আলো দাবি করছে। বরং অনেকে নিরাপত্তা ও গ্রেপ্তারের আশঙ্কায় ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছে। অর্থাৎ ভারতে থাকা নেতাকর্মীরা অনেকেই ভারত ছেড়ে দিয়েছেন, এই দাবি করছে প্রথম আলো। শেখ হাসিনা দেশ ছাড়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 1.5 বছর শাসন চালায়। গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডের রায়ের পরে শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে বারবার অনুরোধ করা হয়। প্রথম আলো বলছে এই যে ঘোষণা, এটা কৌশল নাকি কথার কথা। তারা বলছে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা প্রচার হওয়ার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাদের বেশিরভাগই বলেছেন এই ঘোষণার পেছনে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কৌশল বা প্রস্তুতির কথা তাদের জানা নেই। ডিসেম্বর আসতে এখনও 5 মাস বাকি রয়েছে। এর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতাসীন বিএনপির অবস্থান, বিরোধী দলের অবস্থান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের ভূমিকা, এসবের ওপরে অনেক কিছু নির্ভর করবে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন শেখ হাসিনা প্রায় 45 বছর ধরে আওয়ামী লীগের সভাপতি, আন্তর্জাতিক পর্যায়ে তার যোগাযোগ রয়েছে, দলের বর্তমান ভঙ্গুর অবস্থাও অজানা নয়। এরপরও যেহেতু তিনি ফেরার কথা বলছেন, হয়তো তার নিজের সেই ধরনের প্রস্তুতি আছে। তবে এর জন্য দলের প্রস্তুতি কি এবং এর কৌশল কি হবে তা এখনো পরিষ্কার নয়।
আওয়ামী লীগের নেতারা বলছেন যে এখনো কর্মকৌশল পরিষ্কার নয়। আবার কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল কতটা প্রকাশ্যে সংগঠিত হতে পারবে সেই ব্যাপারেও তাদের দ্বিধা রয়েছে। এছাড়া যাদের সম্পদ এবং আর্থিক নিরাপত্তা রয়েছে তাদের বড় অংশ শেখ হাসিনার আহ্বানে দেশে ফিরে কারাবরণ করবেন বলে মনে করেন না ওই নেতা, যে নেতার সঙ্গে প্রথম আলো কথা বলেছে। তার মতে তারা বরং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজেই ফিরবেন। জনগণের প্রতি আস্থা আসলে কতটা, এই প্রসঙ্গ টানছে প্রথম আলো। বলছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সরকারের অনেক ভুল ত্রুটি হতে পারে, ভালো মন্দের বিচার জনগণ করবে, সেটার অধিকার জনগণের। তিনি আরও বলেন তাকে দোষী সাব্যস্ত করা হলেও কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা উচিত নয়, দলটি সম্পর্কে সিদ্ধান্ত জনগণই নেবে। আওয়ামী লীগ পুনর্গঠনে ৩০০ আসনের মধ্যে ১২৫ আসনের নেতাকর্মীদের সঙ্গে তিনি অনলাইন মিটিং করেছেন, এই কথাও তিনি বলেছেন। রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি। প্রথম আলো এটা বলছে যে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া, বিবিসি বাংলার রিপোর্টেও আমরা দেখেছি যে বিএনপি, জামাত, এনসিপি ৩ ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। বিএনপি জামাত একে অপরকে দোষারোপ করছে যে এই ফেরার ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি জড়িত, সেটা জামাত বলছে। বিএনপি বলছে জামাত জড়িত, সেটা বলছে। এনসিপি বলছে যে তিনি ফিরতে পারেন কিন্তু ফাঁসির দড়ি গলায় নিতে হবে। আবার একাধিক গণমাধ্যম বলছে যে এই শেখ হাসিনার ফেরার ঘোষণাটা সরকার আদতে পাত্তাই দিচ্ছে না, এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে না। এটা সরকারের সঠিক কৌশল নাকি ভুল কৌশল সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে সঠিক ভুলের চাইতেও বড় কথা হচ্ছে যে সরকারের এই কৌশলটা হয়তো প্রকাশ্য, সেটা হচ্ছে যে তারা প্রকাশ্যে বলবে এটাকে আমরা পাত্তাই দিচ্ছি না, ভেতরে ভেতরে হয়তো অন্য কর্মকাণ্ড হতে পারে। সরকার বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে, এটা বলছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বলেছেন শেখ হাসিনার পুরো বিষয়টি আইনের আওতায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা সম্মানের চোখে দেখবে বলে তিনি মনে করেন। মন্ত্রী আরও বলেন শেখ হাসিনার বক্তব্য নৈরাজ্য সৃষ্টিকারী বিষয়, সরকার পুরো বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে। তার মানে এখানেও তথ্যমন্ত্রী প্রচ্ছন্ন একটা হুমকি দিলেন গণমাধ্যমকে যে শেখ হাসিনার নিউজ নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। এটা বোধহয় সরকারের একটা ভুল কৌশল, কারণ শেখ হাসিনার বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ক্লিপ কোনো কিছুই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে না। আবার এই ব্যাপারে সবথেকে বড় ভুক্তভোগী দলের নাম বিএনপি, যার দলের বর্তমান প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় তার বক্তব্য সরাসরি প্রচার করার জন্য ২১শে টেলিভিশনের চেয়ারম্যানকে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছিল। সেটা ভুল সিদ্ধান্ত ছিল, অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল, এবং একই পথে যদি বিএনপি হাঁটে তাহলে বিএনপি আর একটা ভুল করবে। প্রথম আলোর এই রিপোর্ট মূলত বলছে তারা একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে কথা বলে দাবি করছে, এটা তাদের দাবি, আমি জানি না সত্য কিনা, তারা দাবি করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার এই বক্তব্যের কর্মকৌশল সম্পর্কে এখনো কিছুই জানে না। এটা কি তৃণমূল জানে না নাকি শীর্ষ নেতারা জানে না, সেটা একটা বড় প্রশ্ন। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, সেটা হচ্ছে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা এরকম রিস্কের মধ্যে কারাগারে যাওয়া, জেল খাটা কিংবা ফাঁসির দড়ি বরণ করে নেয়া। দর্শক, প্রথম আলোর একটা লেখায় লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ তিনি শেখ হাসিনার যে রয়টার্সের সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে ফিরবেন এই ঘোষণা দেয়া, সেটার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আসার জন্য যদি এত ব্যস্ত হয়ে পড়েন তাহলে গিয়েছিলেন কেন, এরকম বক্তব্য মহিউদ্দিন আহমেদ দিয়েছিলেন। সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছিও। এবার আমরা দেখলাম যে মহিউদ্দিন আহমেদের মতো আরেকজন কট্টর শেখ হাসিনা বিরোধী আরেকজন, যার কথাবার্তা শুনলে আমার প্রচণ্ড ভাল লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। তিনি ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনূসের মেটিকুলাস ডানহাত এবং ১.৫ বছরে বাংলাদেশের আইন আদালতকে কুক্ষিগত করার মাস্টারমাইন্ড যিনি আসিফ নজরুল, সেই আসিফ নজরুল অসাধারণ একটা কথা বলেছেন এবং তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলছেন যে আসবেনই যখন ডিসেম্বর পর্যন্ত
পর্যন্ত অপেক্ষা করবেন কেন, তাড়াতাড়ি আসেন, এখনই আসেন। এরকম বক্তব্য আসিফ নজরুল দিয়েছেন। তার বক্তব্য ফেসবুকে তিনি যেটা লিখেছেন সেটা খুব ভালো লেগেছে এবং সেটা নিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে। আসিফ নজরুল মূলত কি বোঝাতে চাইলেন, যেটা বোঝাতে চাইলেন সেটা ঠিকঠাক বোঝাতে পারলেন কিনা, কিংবা তিনি যেটা বোঝাতে চাইলেন তার সঙ্গে তার নিজের কর্মকাণ্ড সাংঘর্ষিক হয় কিনা, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। কারণ শেখ হাসিনার এই ফেরার ঘোষণা নিয়ে তো বহুজন বহুভাবে আলোচনা করছে এবং অনেকের অনেক ধরনের আলোচনা নিয়ে আমরা আলোচনা করছি। কোনো একটা স্পেসিফিক পক্ষের আলোচনা আমরা করছি না। আমরা যেমন নিরপেক্ষ পত্রিকার নিউজ নিয়ে আলোচনা করছি, ডেইলি স্টারের শেখ হাসিনার বিকৃত ছবি ছাপা নিয়ে আলোচনা করছি, হান্নান মাসুদের শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগান নিয়ে আলোচনা করছি, নাহিদ ইসলামের শেখ হাসিনা আসবেন ফাঁসির জন্যই আসবেন এটা নিয়ে আলোচনা করছি, জামাতের আমিরের মানে ওই আগে বলছেন পালাবেন না তবুও চলে গেছেন, এখন বলছেন আসবেন তিনি আর আসবেন না, এই বক্তব্য নিয়েও আমরা বলছি। আমরা চাই যে সব মতের মানুষ কে কিভাবে নিজেদের মানে অভিমত ব্যক্ত করছে সেই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা। চলুন একটু আসিফ নজরুলকে একটু মানে আমরা বুঝি যে তিনি কি বোঝাতে চাইলেন। তার সঙ্গে তার শেখ হাসিনা শিরোনামে ওই স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল লিখেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। অনুরোধ জানিয়ে আপনারা ঘোড়ার আন্ডা করেছেন। অনুরোধ জানানোর ওইটা শুধুমাত্র নাটক যে ছিল, আপনারা যে ফিরিয়ে আনতে চাননি সেটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের সঙ্গে আপনি বলবেন, বাহাদুরি করবেন, যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবেন, আপনারা আবার অনুরোধ করবেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেন, আর ভারত ফিরিয়ে দেবে। এই সার্কাসটা মানুষ বোঝে। তিনি বলছেন যে এই চেষ্টা করা হয়েছিল, বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়, এটা তো খুবই স্বাভাবিক। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটি সত্য হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কি? আপনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কি? কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল? কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে, আদালতও শুনতে চাইবে। তিনি আরও লেখেন, আপনি জুলাই গণ অভ্যুত্থানকালে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আগেই বিদেশে পাঠিয়েছেন, কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতাকর্মীকে ভার নিতে হচ্ছে। তাদের অনেকেই আজও বিভিন্ন মামলার মুখোমুখি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই মামলার মুখোমুখি এবং অনিশ্চয়তা কে তৈরি করেছে? ডক্টর আসিফ নজরুল, আপনি নিজে তো করেছেন। মেটিকুলাস ডিজাইনে মামলা ব্যবসা করিয়েছেন সারা দেশে, এবং তাদের যেন জামিন না হয়। মানে আওয়ামী লীগের মূল নেতা যাদেরকে অপরাধী ভাবা হয় তারা তো সবাই দেশের বাইরে। আপনি দেশে আওয়ামী লীগের গন্ধ আছে এরকম সবাইকে অ্যারেস্ট করা, তাদের নামে মামলা দেওয়া, তাদেরকে কারাগারে রাখার মেটিকুলাস ডিজাইনটা তো আপনি এবং আপনার বস ডক্টর ইউনূসই করেছেন। সুতরাং শেখ হাসিনা যদি খারাপ হয় তাহলে আপনি নিজেকে ভালো মনে করেন কিভাবে? সেই প্রশ্ন তো আসে। শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিতর্কিত করেছে, আপনি তার চাইতে 100 গুণ বেশি করেছেন 1.5 বছরে মাত্র। শেখ হাসিনা 15.5 বছর সময় নিয়েছেন স্বৈরাচার হতে, আপনি 1.5 বছরে শেখ হাসিনাকে বহু গুণ অতিক্রম করেছেন। সুতরাং শেখ হাসিনার আপনি সমালোচনা করতে পারেন, সেই সমালোচনা গ্রহণযোগ্য, কিন্তু সমালোচনা তারই করা উচিত যার নিজের অবস্থান সঠিক রয়েছে। আপনার নিজের অবস্থান কি সঠিক রয়েছে? আপনি যে বলছেন যে আদালতের কাছে শেখ হাসিনার অনেক কিছু বলার আছে, অনেক জবাবদিহি করার আছে, আমার মনে হয় যে আপনারও তো অনেক জবাবদিহি করার রয়েছে। আপনার বিরুদ্ধে আপনার শাসনকালে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে, দুদকে আপনার নামে অনেক আবেদন জমা পড়েছে।
আপনি উপদেষ্টা হওয়ার আগে যে বলেছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় ভারতের গোলামির কথা বলছেন, যে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে শেখ হাসিনা, ভারতের দাসত্ব মেনে নিয়েছে শেখ হাসিনা। তো আপনি তো বলেছিলেন ২৬ লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে। কই উপদেষ্টা থাকাকালীন ১.৫ বছরে তো ২৬০০ ভারতীয়র সন্ধানও আপনি দিতে পারেননি। তার মানে মিথ্যা বয়ান দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা কিংবা অন্যকে আক্রমণ করা এটা আপনার ব্যক্তিগত স্বভাবে পরিণত হয়েছে। এবং যখন আপনি শেখ হাসিনার এত কঠোর সমালোচনা করছেন, তখন আপনি শেখ হাসিনার আমলে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর যে লেখাগুলো অসমাপ্ত আত্মজীবনী শেখ হাসিনা মানে সম্পাদনায় যেগুলো যে বইটা বেরিয়েছে, সেই বইয়ের প্রশংসা করতে করতে আপনি কেঁদে ফেলেছেন, আপনি মুখে ফেনা তুলে ফেলেছেন। এই কাজ আপনি করেছেন। আপনি মানে শেখ হাসিনার প্রশংসা করে, বঙ্গবন্ধুর প্রশংসা করে এহেন কোনো চাটুকারিতা নাই যা আপনি করেননি। এখন আপনি উল্টা বকছেন কেন? আপনি শেখ হাসিনার আমলে তারেক রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে এহেন বাজে কথা নেই যা আপনি বলেননি। আপনি বলেননি তারেক রহমান কোন লেভেলের সঙ্গে বন্ধুত্ব করেন, সেই ব্যক্তির নাম সহ আপনি বলেননি যে এই লেভেলের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করে, এরকম নোংরা কথাবার্তা বলেননি। সেই আপনি পট পরিবর্তনের পরে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরেই বিএনপি এবং তারেক রহমানের চাটুকারিতা শুরু করেছেন, যেন অন্তর্বর্তী সরকারের আমলে আপনার কর্মকাণ্ড নিয়ে বিএনপি খুব একটা মাথা না ঘামায়। এই যে বহু সময় বহু ক্যারেক্টারের রোল প্লে করা, এটা যখন আপনার নিজের ক্যারেক্টার, তখন আপনি যখন শেখ হাসিনার সমালোচনা করছেন তীব্র ভাষায়, তখন সেটা বেমানান লাগে। যদি একজন নিরপেক্ষ মানুষ করেন, ধরে নেওয়া যাক যে নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি শেখ হাসিনার কট্টর সমালোচক। তিনি ডক্টর ইউনূসের আমলেও ইউনূসের বহু কাজের সমালোচনা করেছেন। তিনি বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির আমলেও বহু সমালোচনা করেছেন। তিনি কখনো কোনো দলের সুবিধাবাদী আচরণ করেননি। তিনি যদি শেখ হাসিনার কট্টর সমালোচক হন, কট্টর সমালোচনা করেন, শেখ হাসিনাকে যদি ধুয়ে দেন, তাহলে মানুষ খুব সহজে গ্রহণ করবে। কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যের অবস্থান, রাজনৈতিক অবস্থান, যখন আপনার পুরো মানে ইতিহাস, জীবন ইতিহাস বিশ্লেষণ করলে, সেই শহীদ জাহানারা ইমামের সঙ্গে ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে কাজ শুরু করা, বিচিত্রাতে চাকরি নেয়া, বিশ্ববিদ্যালয়ে চাকরি নেয়া সহ বিভিন্নভাবে ব্যক্তি জীবনের কথা বাদ দিলাম, ব্যক্তি জীবন তো একেবারেই পার্সোনাল জীবন, ব্যক্তি জীবন নিয়ে কথা বলা উচিত না। বিভিন্ন সময় যে আপনার রাজনৈতিক রূপ, যে আপনি ঘাতক দালাল নির্মূল কমিটিতে কাজ করেছেন, সেই আপনি একটা সময় হয়ে গেলেন সাম্প্রদায়িক শক্তির একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। তাহলে আপনি আপনার অবস্থানটা ঠিক রাখতে পারলেন না। শেখ হাসিনা অপরাধ করেছে, এটা তো সত্য। শেখ হাসিনার সরকার অন্যায় করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, দুর্নীতি হয়েছে তার আমলে, টাকা পাচারের অভিযোগ রয়েছে তার আমলে, এগুলো সত্য। যদিও এখন পর্যন্ত কোনোটাই মানে আলোর মুখ দেখেনি। শেখ হাসিনার আমলে ২৬ লক্ষ ভারতীয় এদেশে অবৈধভাবে কাজ করেছে, সেটা সুযোগ পাওয়া সত্ত্বেও ১.৫ বছরে আপনি প্রমাণ করতে পারেননি, একজন নাগরিকের তথ্য উদ্ঘাটন করতে পারেননি। সুতরাং সুযোগ থাকা সত্ত্বেও যেটা করতে পারেননি, শেখ হাসিনা ভারতের সঙ্গে গোলামির চুক্তি করেছে এটা বলে বলে মুখে ফেনা তুলে ১.৫ বছরে ক্ষমতায় থাকাকালীন একটি গোলামির চুক্তিও আপনি প্রকাশ্যে আনতে পারেননি। যে ব্যাপারগুলো আমরা বারবার দাবি করেছি, শেখ হাসিনা কোন কোন চুক্তি করেছেন সেগুলো প্রকাশ্যে আনেন, প্রকাশ্যে এনে সেই চুক্তিগুলো বাতিল করেন, সেগুলো করেননি। কিন্তু আজকে আপনি বলছেন নানা ধরনের মুখরোচক কথা। এই যে নানা ধরনের মুখরোচক কথা, আপনি কি বুঝতে পারছেন যে উপদেষ্টা হওয়ার আগের আসিফ নজরুলের গ্রহণযোগ্যতা আর উপদেষ্টা হওয়ার পরে আপনার গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতায় আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে? আমার মনে হয় যে এই ব্যাপারে সচেতনতাটা খুবই দরকার। শেখ হাসিনা বিষয়ে তিনি বলছেন যে আইনের মুখোমুখি হন, আদালতে আপনার অবস্থান তুলে ধরেন, আর যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজ দলের সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত এবং অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না। এই যে অপ্রয়োজনীয় ঝুঁকি, তার মানে এই ট্র্যাডিশনটা আপনি নিজেই চালু করেছেন। আপনি অহেতুক নির্দোষ বহু আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা কোনো ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত না,
তাদের বিরুদ্ধে মামলাবাজির ব্যবসা করিয়ে তাদেরকে মেটিকুলাস ডিজাইনে কারাগারে রেখেছেন এবং আপনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন তারা যেন জামিন না পায় সেই ব্যবস্থা করা হবে। আপনি আইনের ছাত্র হিসেবে এটা কি বলতে পারেন যে এ ধরনের বক্তব্য কোনো মন্ত্রী কিংবা কোনো দায়িত্বশীল ব্যক্তি বলতে পারে, আদালতের ওপরে খবরদারি করতে পারে যে জামিন যেন না হয় আওয়ামী লীগ ছাত্রলীগের কারো, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করব? আপনি নিজেই তো আদালতের বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন, আপনি দায় চাপাচ্ছেন শেখ হাসিনার উপরে। শেখ হাসিনা তো করেছে, শেখ হাসিনা করেছে বলেই আমরা তাকে তাড়িয়েছি, তিনি চলে গেছেন। তো তার বিপরীতে আপনি ভালো শাসন ব্যবস্থা দিতে পারেননি বলেই আজকে অপ্রত্যাশিতভাবে শেখ হাসিনার আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে গেছে। আর শেখ হাসিনার আলোচনা যখন প্রাসঙ্গিক